আচ্ছা, সো যেহেতু আমাদের আসলে মিটের আগে আরও দুইটা ক্লাস রয়ে গেছে, তো আমরা ফাইনালের সিলেবাসটাই স্টার্ট করি। সো আমরা হচ্ছে আজকে যেই জিনিসটা স্টার্ট করব সেটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। আমরা মিটের আগের যেই টপিকগুলো দেখেছি ওগুলাতে বেসিক্যালি কী করেছে যে আমাদের লেটসে একটা ফাংশন এক্সিকিউট করতে হবে বা একটা সার্টেন কিছু একটা স্পেসিফিকেশন মিট করার জন্য আমরা সার্কিট ডিজাইনটা করছি, তাই না? ফার্স্ট হাফে আমরা দেখলাম যে আমরা সিমস লজিক বা পাস ট্রানজিস্টর বা ট্রান্সমিশন গেট এগুলো দিয়ে কীভাবে ফাংশন এক্সিকিউট করা যায়, সার্কিট বিল্ড আপ করা যায়, সেগুলো দেখলাম। তারপরে সেকেন্ড হাফে আমরা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন দেখছি, তাই না? ওখানে কম্বিনেশনাল লজিকও ছিল, সিকোয়েন্সিয়াল লজিকও ছিল। এগুলো দিয়ে আমরা স্পেসিফিক কোনো একটা ডিজাইন যদি করতে চাই তাহলে কীভাবে ডিজাইনটা করতে হবে এগুলো দেখলাম। ওকে, বাট আমাদের সার্কিট ডিজাইন করার পরে আলটিমেটলি টার্গেটটা কী হয়ে যেতে আমরা হচ্ছে সেটাকে একটা চিপে ট্রান্সফার করব, তাই না? সো চিপে ট্রান্সফার করার জন্য আমাদের হচ্ছে আসলে ফিজিক্যাল ডিজাইনটা করা লাগে। সো আমরা যদি হচ্ছে একটা ওভারভিউ দেখি যে টোটালি ভিএলএসআই ডিজাইন ফ্লোটা কীরকম হয়। সো আমাদের ডিজাইন ফ্লোতে আমরা এতদিন হচ্ছে শুরুর পার্টগুলো দেখে এসেছি যে আমাদের শুরুতে সার্টেন একটা স্পেসিফিকেশন থাকে। সো সেই স্পেসিফিকেশন থেকে আমরা হচ্ছে এই যে আমরা শুরুতে আমাদের একটা স্পেসিফিকেশন দেওয়া থাকে, সেখান থেকে আমরা সার্কিটটা ডিজাইন করি যে আমাদের কী কী লজিক গেট দিয়ে এক্সিকিউট করলে ভালো হবে বা কোন লজিক সিমস লজিক দিয়ে করলে ভালো হবে নাকি অন্য কোনো লজিক, এগুলো দিয়ে আরও অনেক কিছু চিন্তা করে আমরা হচ্ছে সার্কিট ডিজাইনটা করি, ঠিক আছে? সো এতদিন পর্যন্ত আমরা আসলে এই স্টেপসগুলো দেখেছি। এখন তারপরে আমাদের যেটা করতে হয় যে আমাদের কিছু ফিজিক্যাল ডিজাইন করতে হয়, সেটা নিয়েই আমরা আর কি আজকে একটু ব্রিফ ডিসকাশন করব। সো ফিজিক্যাল ডিজাইনের বিষয়টা হচ্ছে যে আমরা যে সার্কিটটা ডিজাইন করলাম সেটাকে চিপে ট্রান্সফার করার আগে আমাদের আরও কিছু অ্যাকচুয়াল সিনারিওর কথা চিন্তা করে কিছু মডিফিকেশন করা লাগে, সেগুলো ফিজিক্যাল ডিজাইনের মধ্যে পড়ে। দেন ফিজিক্যাল ডিজাইন করার পরে হচ্ছে আমরা সেটাকে ফ্যাব্রিকেট করতে যাই। ফ্যাব্রিকেট করা মানে হচ্ছে আমরা জাস্ট চিপে রূপান্তর করতে চাই, এই জিনিসটা। ওকে, সো ফিজিক্যাল ডিজাইনের মধ্যে আবার হচ্ছে এখানে অনেকগুলো পার্ট আছে। ওকে, আমি যদি শুরুতে জাস্ট একটা ওভারভিউ দিই যে আমরা একটা সার্কিট ডিজাইন করলাম। এখন সার্কিট ডিজাইন করার পরে ফার্স্ট কাজ আমাদের যেটা হয় যে সার্কিটে তো অনেকগুলো লজিক গেটস থাকে, ঠিক আছে? সো অনেকগুলো লজিক গেটস, অনেক কানেকশনস থাকে। সো তাদেরকে আমরা হচ্ছে কিছু ব্লকে ভাগ করে দিই। ওকে, সো ব্লকে ভাগ করার বিষয়টাই হচ্ছে আমাদের এই ফার্স্ট স্টেপটা, পার্টিশনিং। আমরা আরেকটু ইন ডিটেলস দেখবো একটু পরে। সো পার্টিশনিং করার পরে হচ্ছে আমাদের চিপের যে টোটাল এরিয়াটা থাকে সেই এরিয়াতে আমরা ওই সার্টেন যে ব্লকসগুলোর মধ্যে যে ডিভাইড করে ফেলছি পুরো সার্কিটটাকে, সো সেই ব্লকগুলোকে পুরা চিপের মধ্যে কিভাবে অর্গানাইজ করলে এফিশিয়েন্টলি আমরা এরিয়া ইউজ করতে পারবো এন অল, এই বিষয়টা হচ্ছে চিপ প্ল্যানিং। দেন চিপ প্ল্যানিং করার পরে আমরা এই যে ব্লকগুলোকে যে ভাগ করলাম তাদেরকে ঠিকমতো প্লেসমেন্ট করব, সেটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট স্টেজটা। তারপরে ক্লক ট্রি সিনথেসিস, আমাদের পুরো সার্কিটে একটা সার্টিন ক্লকই তো থাকবে। ওকে, আমরা জাস্ট একটা সাপ্লাই ক্লক থাকবে, সেটাকে বিভিন্ন জায়গায় পাঠাবো, বিভিন্ন ব্লকে পাঠাবো। সো এটাকে আরও কীভাবে এফিশিয়েন্টলি পাঠানো যায় সেটাই হচ্ছে আমাদের ক্লক ট্রি সিনথেসিস। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ব্লকের মধ্যে যেমন একটা লজিক গেটের আউটপুট আরেকটা লজিক গেটের ইনপুটে যায়, সো ব্লক টু ব্লক কানেকশন দেওয়া লাগতে পারে। এগুলোকে হচ্ছে আমরা কীভাবে কানেকশানগুলোকে রাউটিং করলে এফিশিয়েন্টলি ডিজাইন করা যাবে সেটাই হচ্ছে সিগন্যাল রাউটিং। দেন লাস্টলি টাইমিং ক্লোজার, যে আমাদের ডিজাইনের তো কিছু টাইমিং রিকোয়ারমেন্টস থাকে, কিছু টাইমিং কনস্ট্রেন্টস থাকে। সো সেই কনস্ট্রেন্টসগুলো মিট করতেছি কিনা বা মিট না করলে কীভাবে আমরা আরেকটু ডিজাইনটা মডিফাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের টাইমিং ক্লোজার। ওকে, সো এই প্রসিডিওরগুলো করলে যেটা হবে যে আমরা যেই সার্কিটটাকে ডিজাইন করলাম সেটাকে ফিজিক্যালি এক্সিকিউট করার আগে আমরা হচ্ছে কিছু প্ল্যানিং করে নিলাম যে আমরা হচ্ছে এইভাবে মডিফিকেশানগুলো করলে আমরা তাকে আসলে অ্যাকচুয়ালি ভালো মতো ফেব্রিকেট করতে পারবো। ওকে, সো এই পার্টগুলোই হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিজাইনের মধ্যে পড়ে। সো ফিজিক্যাল ডিজাইনটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এটার একটা ভেরিফিকেশন করা হয় অ্যান্ড সাইন অফ করা হয়। সাইন অফ মিনস যে আমাদের ফিজিক্যাল ডিজাইনের পার্টটা ডান হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা ফ্যাব্রিকেশনে যাই। যে ফ্যাব্রিকেশন মিনস হোয়াট, যে চিপটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বানাতে গেলে যা যা স্টেপস প্রয়োজন সেটাই হচ্ছে ফ্যাব্রিকেশন। তারপরে টেস্টিং করা হয়, দেন এটা আলটিমেটলি একটা চিপ আকারে আসলে বাজারে যায়। ওকে, সো আমরা হচ্ছে আজকের ক্লাসে বেসিক্যালি ফিজিক্যাল ডিজাইনের যে স্টেপসগুলো আছে ডান সাইডে আমরা যে স্টেপগুলো দেখতে পাচ্ছি ওগুলো নিয়েই একটা ব্রিফ ডিসকাশন করব। দেন হচ্ছে আমাদের মেনলি যেই দুইটা পার্ট হয়, যেই পার্টিশনিং আর সিগন্যাল রাউটিং,
এই এগুলোর জন্য হচ্ছে আমরা কয়েকটা অ্যালগোরিদম দেখবো, যে আমরা পার্টিশনিং বা প্রত্যেকটা স্টেপের জন্যই কিছু আসলে অ্যালগোরিদম ফলো করতে হয়। ওকে, সো আমরা পার্টিশনিংয়ের জন্য একটা অ্যালগোরিদম দেখবো, আর হচ্ছে রাউটিংয়ের জন্য একটা অ্যালগোরিদম দেখবো। ওকে, সো হচ্ছে আমরা শুরুর পার্টটা দিয়ে যদি স্টার্ট করি, যে পার্টিশনিং। ওকে, সো পার্টিশনিং মানে কি, যে আমরা অনেকগুলো লজিক গেট দিয়ে একটা সার্কিট ডিজাইন করলাম। এখন এই সার্কিট ডিজাইনে অনেকগুলো লজিক গেটস তো আছে, বাট সেটাকে যখন আমরা চিপে ট্রান্সফার করতে যাব, তখন তো আমরা আসলে জাস্ট যেরকম একে রাখছি সেরকমভাবে তো এক্সিকিউট করাটা এফিশিয়েন্ট হবে না। আমরা যেটা করব যে তাদেরকে কিছু সার্টেন ব্লকসে ডিভাইড করে দেবো। ওকে, সো সার্টেন কিছু ব্লকে ডিভাইড করার বিষয়টাই হচ্ছে পার্টিশনিং। তার নামটাও আসলে এই জিনিসটাই সাজেস্ট করে। সো আমরা হচ্ছে লেটসে এখানে যেই এখানে যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেখানে হচ্ছে 8টা লজিক গেট আছে। ওকে, সো এই 8টা লজিক গেটকে আমরা চাইলে 2টা ব্লকে ভাগ করে দিতে পারি। ওকে, সো আমাদের এখানে এই যে পার্টিশনিং করব তার কিছু আমাদের কিছু কনসিডারেশন মাথায় রাখা লাগে। ওকে, যে ফার্স্ট আমাদের যেই জিনিসটা মাথায় রাখা লাগবে, যে আমরা যদি 2টা ভাগে ভাগ করি তাহলে আমাদের টার্গেট এমন হওয়া উচিত যে 2টা ভাগেই যেন নাম্বার অফ লজিক গেটস ব্যালেন্সড হয়। ঠিক আছে, যেমন এখানে 8টা আছে, সো আমরা যদি 2টা ব্লকে ভাগ করি এই 8টা গেটকে, তাহলে আমাদের জন্য প্রতিটা ব্লকে 4টা করে লজিক গেটস পড়ে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট আমাদের একটা কনসিডারেশন যেটা মাথায় রাখা লাগে। আরেকটা কনসিডারেশন যেটা মাথায় রাখা লাগে, যে আমরা ব্লকে তো ডিভাইড করে দিলাম, বাট ব্লকে ডিভাইড করলেও কিন্তু একটা ব্লক থেকে আরেকটা ব্লকে সার্টেন কিছু কানেকশানস থাকবে, সেই কানেকশানসের নাম্বার যেন মিনিমাইজড হয়। ওকে, সো আমরা এখানের এক্সাম্পলটা দিয়েই দেখি, যে শুরুতে হচ্ছে আমরা এই যে 8টা লজিক গেটকে যে 4টা করে আমরা গ্রুপ করব, এই গ্রুপ করার জন্যই কিন্তু অনেকভাবেই করা যায়, তাই না? আপনি মানে যে কোনো 4টা এরকমভাবে, এই যে যেমন এখানে ফার্স্ট যেই কার্ডটা দেখাইছে, কার্ড CA, এটা দ্বারা কি বুঝেছে, আমরা লজিক গেটস 1 2 4 5 এদেরকে একটা গ্রুপে রাখতেছি, আর আরেকটা গ্রুপে নিচ্ছি হচ্ছে 3 6 7 8। ওকে, এই যে এই পাশের যেই ব্লকিংটা দিয়ে দেখাচ্ছে, এই পাশের এই পার্টিশনিংটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা 2টা গ্রুপে ভাগ করলাম, ব্লক A আর ব্লক B। ওকে, সো ব্লক এতে হচ্ছে A বা B যেটাই হোক, আমরা হচ্ছে 1 2 4 5কে একটা পাশে রাখতেছি, 3 6 7 8কে একটা পাশে রাখতেছি। ওকে, সো এটা কিন্তু আমাদের ফার্স্ট যে কনসিডারেশনটা থাকা উচিত সেটাকে মিট করতেছে, যে আমরা 2টা গ্রুপে ভাগ করলাম, বাট 2টা গ্রুপেই হচ্ছে নাম্বার অফ লজিক গেটস ব্যালেন্সড অবস্থায় আছে। ওকে, কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে, যে এক্সটার্নাল কানেকশনস কয়টা আছে। এক্সটার্নাল কানেকশনস বলতে কি বোঝায়, যে আমি তো 1 2 4 5কে একটা ব্লকে রাখলাম। ওকে, এটা হচ্ছে একটা ব্লক, আর 3 6 7 8কে আমরা আরেকটা ব্লকে রাখলাম। এখন আমাদের অরিজিনাল যে সার্কিট ডায়াগ্রাম ছিল সেখানে কি এই পাশের লজিক গেটের সাথে এই পাশের লজিক গেটসগুলোর কিন্তু কিছু কানেকশনস থাকতে পারে। ঠিক আছে, সো যেহেতু আমরা এদেরকে ব্লকে ভাগ করে দিছি, তাহলে একটা ব্লক থেকে আরেকটা ব্লকের কোনো একটা লজিক গেটে যদি কোনো কানেকশন যায়, সেটাকে হচ্ছে আমরা এক্সটার্নাল কানেকশনস বলবো। ওকে, যেমন এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা 1 নাম্বার গেট থেকে 3 নাম্বার গেটে একটা কানেকশন আছে, এই যে এই জায়গাটাতে একটা কানেকশন আছে। ওকে, সো যেহেতু 1 আর 3 সেম ব্লকে নাই, ডিফারেন্ট ব্লকে আছে, তো আমরা পার্টিশনিং করার পরে এখানে দেখা যাবে এই যে 1 নাম্বার গ্রুপ থেকে একটা কানেকশন 3 নাম্বার লজিক গেটাতে যাচ্ছে, মানে অন্য আরেকটা ব্লকে যাচ্ছে। তাহলে এই পোর্শনটাতে আমরা যে কানেকশনটা পেলাম, এটাই হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল কানেকশন। ওকে, সো আমরা এভাবে যে কাটটা করলাম বা পার্টিশনিংটা করলাম, তার ফলে দেখা যাচ্ছে যে টোটাল A আর B ব্লকের মধ্যে 4টা এক্সটার্নাল কানেকশন পড়ে যাচ্ছে। ওকে, সো আমাদের যেই 2টা কনসিডারেশন ছিল, তার মধ্যে সেকেন্ডটা ছিল যে এই এক্সটার্নাল কানেকশনের নাম্বার যাতে যত কম রাখা যায় তত ভালো। ওকে, সো আমরা ফার্স্টেই যে পার্টিশনিং করলাম সেখানে দেখলাম যে এরকম অনেকগুলা 4টা এক্সটার্নাল কানেকশন চলে আসতেছে। সো আমরা চেষ্টা করে দেখব যে অন্য কোনোভাবে যদি আমরা পার্টিশনিংটা করে আরও কম সংখ্যক এক্সটার্নাল কানেকশন পাই, তাহলে ওই পার্টিশনিংটা আরও এফিশিয়েন্ট হবে। ওকে, সো তার জন্য যেটা করতে হবে, যে আমরা আরেকটা ডিজাইন দেখি এখানে, যেমন হচ্ছে এই বরাবর যদি আমরা কাটটা করি, ওকে, কাট CB যেটা দেখাচ্ছে, এই বরাবর কাট করলে কি হচ্ছে, আমরা লজিক গেটস 1 2 3 4কে একটা ব্লকে রাখতেছি, আর 5 6 7 8কে আরেকটা ব্লকে রাখতেছি। ওকে, এই যে এখানে একটা ব্লকে হচ্ছে আমরা 5 6 7 8কে রাখা হলো, আরেকটা ব্লকে 1 2 3 4কে রাখা হলো। ওকে, সো এখন আমরা সার্কিটের দিকে যদি তাকায় দেখি, এখানে কিন্তু জাস্ট একটা ব্লকের সাথে আরেকটা ব্লকের কানেকশন জাস্ট 4 নাম্বার যে গেটটা আছে সেটা থেকে 6 নাম্বার গেটে যাচ্ছে,
এই যে 4 থেকে 6-এ যাবে, এটা একটা এক্সটার্নাল কানেকশন হলো। আর এখানে 3 থেকে 7-এ যাবে, 3 থেকে 7-এ যাওয়ার আরেকটা এক্সটার্নাল কানেকশন, ঠিক আছে। তাহলে এভাবে আমরা যে পার্টিশনিংটা করলাম তার ফলেও কিন্তু আমাদের ফার্স্ট যে কনসিডারেশনটা সেটাও মিট করেছে। সো আমরা হচ্ছে এক পাশে 4টা আরেক পাশে 4টা ব্যালেন্সড অবস্থায় 2টা ব্লক করতে পেরেছি। আবার এখানে কিন্তু এক্সটার্নাল কানেকশনস জাস্ট 2টা আছে, ওকে। মিনহোয়াইল আগের ডিজাইনটাতে কিন্তু আমাদের 4টা এক্সটার্নাল কানেকশন হয়ে গেছিলো, ওকে। সো তাইলে আমরা সেকেন্ড কাটটাকে আর একটু ভালো হিসেবেই কনসিডার করতে পারি, ওকে। সো পার্টিশনিং করতে গেলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা লাগে যে আমরা ইকুয়াল নাম্বার অফ ডিস্ট্রিবিউশন করব, আবার এক্সটার্নাল কানেকশন যাতে যত কম পারা যায় তত কম রাখা যায়, ঠিক আছে। আর ইন্টারনাল কানেকশনগুলো থাকতেই পারে। ইন্টারনাল কানেকশন মানে হচ্ছে একই ব্লকের ভেতরে একটা গেট থেকে আরেকটা গেটে, যেমন এই ব্লকের ভেতরে 7 নাম্বার গেটের আউটপুট হচ্ছে 8 নাম্বার গেটে ইনপুট হিসেবে গেছে। সো ওগুলো হচ্ছে এক একটা ইন্টারনাল কানেকশন। ইন্টারনাল কানেকশন নিয়ে আমাদের আসলে অতটা বদল হওয়া লাগবে না, আমাদের আসলে মাথায় রাখা লাগবে এক্সটার্নাল কানেকশনগুলো একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যেন মিনিমাম নাম্বার অফ কানেকশনস যায়, ঠিক আছে। সো এই যে পার্টিশনিং করা মানে এটা তো জাস্ট হচ্ছে আমাদের আমরা মোটামুটি একটা আন্দাজ করে করতে পারছি, ওকে। বাট সবসময় তো আর আমরা আন্দাজ করে করতে পারবো না, তার জন্যই হচ্ছে আমাদের এই পার্টিশনিংগুলো করার জন্য কিছু অ্যালগোরিদম ফলো করতে হয়, ঠিক আছে। সো এক একটা অ্যালগোরিদম এক একটা ডিজাইন ফিজিবিলিটি মাথায় রেখে করা হয়েছে আসলে। সো আমরা যেটা পড়বো আসলে সেটা হচ্ছে এই যে KL অ্যালগোরিদম, এটাই আমরা একটু ইন ডিটেলস পড়বো আর একটু পরে, যে কীভাবে হচ্ছে এই অ্যালগোরিদমের সাহায্যে আমরা যেই 2টা ডিজাইন কনসিডারেশনের কথা বললাম ওইগুলো মাথায় রেখে পার্টিশনিংটা এফিশিয়েন্টলি করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এই যে ফিজিক্যাল ডিজাইনের ফার্স্ট পার্টটা ছিল পার্টিশনিং, ওকে। এটা আমরা ইন ডিটেলস আর একটু পরে যেয়ে দেখবো। এখন সেকেন্ড যে স্টেপটা চিপ প্ল্যানিং, সেটা যদি দেখি, সো চিপ প্ল্যানিংয়ে যেটা হবে যে আমরা পার্টিশনিংয়ে কী করলাম যে কিছু ব্লকে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। এদেরকে মডিউল বলা হচ্ছে, যে আমরা টোটাল ডিজাইনের যতগুলো লজিক গেটস ছিল সবগুলোকে বা যতগুলো এলিমেন্টস ছিল তাদেরকে হচ্ছে কিছু ব্লকে বা মডিউলে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কি কাজ হবে যে আমরা হচ্ছে ওই মডিউলগুলোকে, আমরা যে চিপটাকে বানাবো সেই চিপের তো একটা সার্টেন এরিয়া আছে, তাই না। সো সেই এরিয়াতে আমরা ওই মডিউলগুলোকে এফিশিয়েন্টলি কীভাবে ডিভাইড করে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের চিপ প্ল্যানিং, ঠিক আছে। সো এখানে একটা ফ্লোর প্ল্যান দেওয়া আছে। ফ্লোর প্ল্যান হচ্ছে এমনিতে আমাদের বাসাবাড়িতে যেরকম ফ্লোর প্ল্যান থাকে ওরকমই কাইন্ড অফ। বাসাবাড়ির ফ্লোর প্ল্যানে কী হয় যে আমাদের কোথায় কোন রুম হবে সেটা দেয়া থাকে, দেন কোথায় জানালা দরজা এগুলো সব কিছু দেওয়া থাকে। সো চিপেরও এরকম ফ্লোর প্ল্যান হয়। এই ফ্লোর প্ল্যানে আমাদের কী কী দেখাতে হবে যে আমরা যেই মডিউলগুলোতে ভাগ করে নিলাম বা যে ব্লকগুলোতে ভাগ করে নিলাম এই ব্লকগুলোকে কোথায় কিভাবে প্লেসমেন্ট করলে আমাদের হচ্ছে এফিশিয়েন্টলি চিপের এরিয়াটা ইউটিলাইজড হবে। তারপরে আমাদের আরও কিছু কানেকশানস থাকে, যেমন একটা সার্কিটে তো শুধু জাস্ট লজিক গেটস থাকে না, তাই না। লজিক গেটসগুলোতে তো ইনপুট দিতে হবে, তারপরে আলটিমেটলি সেখান থেকে কিছু আউটপুট নিয়ে যেতে হবে, দেন হচ্ছে আমাদের একটা সাপ্লাই দিতে হবে, পাওয়ার সাপ্লাই VDD যেটা থাকে আমাদের সেটা দিতে হবে, দেন একটা গ্রাউন্ড রেল থাকতে হয়, ওকে। সো এই সবগুলা একসাথে আমরা যেই ফ্লোর প্ল্যানে ডিজাইন করাটা সেটাকেই হচ্ছে চিপ প্ল্যানিং বলতেছি, ওকে। সো চিপ প্ল্যানিংয়ের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে আমরা যে ব্লকগুলোকে ডিভাইড করে নিলাম, এখন ওই ব্লকগুলোকে কিভাবে অর্গানাইজ করলে আমাদের চিপের এরিয়াটা সবচেয়ে মিনিমাম রেখে ডিজাইন করা পসিবল, এটাও চিপ প্ল্যানিংয়ের একটা পার্ট, ওকে। সো এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এই এক্সাম্পলে 3টা ব্লকের কথা বলা হয়েছে, যে আমরা সার্টেন একটা লেটসে আমাদের সার্কিট ডায়াগ্রাম ছিল সেটাকে আমরা হচ্ছে এরকম 3টা ব্লকে ভাগ করে নিতে পারছি ABC, ওকে। সো এখন ABC এর একটা এরিয়া আছে, এখন সেটাকে আমরা ওই এরিয়াটাকে কিন্তু ডিফারেন্টভাবে এক্সিকিউট করতে পারি। লেটসে যে ব্লকটা আছে ব্লকের আমাদের এরিয়া হচ্ছে 4 ইউনিটস, ওকে। সো 4 ইউনিটসটাকে আমরা কিন্তু অনেকভাবেই রিপ্রেজেন্ট করতে পারি। এই যে ফার্স্ট একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে আমরা চাইলে সেটাকে ভার্টিক্যালি হচ্ছে 4 ইউনিটস আর হরাইজন্টালি 1 ইউনিট এরকমভাবে ডিজাইন করতে পারি। আবার হচ্ছে ভার্টিক্যালি 1 ইউনিট, হরাইজন্টালি 4 ইউনিট এভাবেও ডিজাইন করতে পারি। আবার একটা স্কোয়ারের মতো করেও ডিজাইন করতে পারি 2 ইউনিট 2 ইউনিট, ওকে। হাইট আর উইথটা আমরা হচ্ছে এরকমভাবে মডিফাই করে একটা ব্লককে ডিফারেন্টভাবে ডিজাইন করতে পারি, ওকে। সো এই ডিজাইনটা বলতে কি বোঝায়, যেমন হচ্ছে আমরা এইখানে যেরকম ব্লকটাকে ডিভাইড করছিলাম একটা ব্লক কিন্তু একটা স্কোয়ার শেপের হয়েছিল, তাই না। এখানে 4টা
আমাদের লজিক গেট ছিল। সো 4টা লজিক গেটকে আমরা হচ্ছে স্কোয়ার শেপের মতো করে ব্লকে ভাগ করছি। এটাকে চাইলে কিন্তু আমরা হরাইজন্টালি একটার পর একটা এরকমভাবেও বসাতে পারতাম, এই যে এরকম এরকম করে 4টা লজিক গেটকে এভাবে বসাইলে তখন আমাদের ব্লক এর এরিয়াটা এরকম হয়ে যেত, হাইটটা কম হতো আর উইডথটা বেশি হয়ে যেত। ওকে, আবার আমরা চাইলে তাদেরকে ভার্টিক্যালিও স্ট্যাক করতে পারতাম। ওকে, সো আমরা চিপ প্ল্যানিংয়ে যে এই জিনিসটাই যে করি, যে আমরা হচ্ছে ব্লককে তো লজিক গেটস অ্যাসাইন করে দিলাম, এখন তাদেরকে আমরা চাইলে স্কোয়ার শেপও করতে পারি, রেক্টেঙ্গুলার শেপও করতে পারি, এরকম অনেকগুলা শেপই আসলে পসিবল। সো এই শেপিংগুলা হচ্ছে আমরা ট্রায়াল অ্যান্ড এরর করে দেখি যে কোনভাবে আমরা হচ্ছে এদেরকে অর্গানাইজ করলে টোটাল এরিয়াটা মিনিমাইজ হবে। ওকে, সো ব্লক একে আমরা এরকম 3টা ভাবে সাজাতে পারি। আবার ব্লক বিতে বলা হয়েছে লেটস সে ব্লক বি এর এরিয়া হচ্ছে 2 ইউনিটস, তাহলে সেটাকে আমরা হচ্ছে এরকমভাবে ডিভাইড করতে পারি যে হাইটটা থাকলো 2, উইথটা থাকলো 1, অথবা হাইট 1 উইথ 2, এই দুইভাবে অর্গানাইজ করা যায়। আবার ব্লক সি এর হচ্ছে এরিয়া 3 ইউনিটস, সো 3 ইউনিটসকে আমরা এরকম 3-1ও করতে পারি, আবার 1-3ও করতে পারি। ওকে, সো এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা ব্লককে কীভাবে অর্গানাইজ করা যায় সেটা। এখন আমাদের চিপ প্ল্যানিংয়ের টার্গেট যেটা হয় যে আমরা এদেরকে এমনভাবে এবিসি এই ব্লকগুলোকে এমনভাবে বসাবো যেন হচ্ছে আমাদের মিনিমাম টোটাল এরিয়া এনক্লোজড হয়। ঠিক আছে, সো এখানে একটা পসিবল কেস দেখানো আছে যে আমরা যদি হচ্ছে এভাবে সাজাই যে এ ব্লকটাকে আমরা স্কোয়ার শেপ হিসেবে নেই, দেন এই যে এ ব্লকের হচ্ছে আমরা এই শেপটা যদি নিই, দেন বি ব্লকের যদি এই শেপটা নিই, আর সি ব্লকের যদি এই শেপটা নিই, তাহলে হচ্ছে আমরা এদেরকে এমনভাবে অর্গানাইজ করতে পারবো চিপের মধ্যে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। ঠিক আছে, সো কোনো ফাঁকা জায়গা না থাকে, এটা টোটালটা একটা স্কোয়ার শেপ হয়ে গেল, তার মানে বোঝাচ্ছে যে এখানে আমরা মিনিমাম টোটাল এরিয়া ইউজ করতেছি। ওকে, মিনওয়াইল আমরা যদি অন্য একটা কোনো একটা কনফিগারেশনে দিতাম, লেটসে যদি এটা করতাম যে এ ব্লকটাকে আমরা এরকম ভার্টিক্যালি নিচ্ছি, সি ব্লকটাকেও আমরা হচ্ছে এরকম ভার্টিক্যালি নিচ্ছি, আর বি ব্লকটাকে লেটসে আমরা এরকম হরাইজন্টালি নিলাম, তাহলে কিন্তু এখানে অনেকটা খালি জায়গা রয়ে যায়, তাই না? তাহলে এটা কি হলো, আমাদের এফিশিয়েন্ট ইউজ হলো না চিপ এরিয়ার। ওকে, সো এই জন্য আমাদের এমনভাবে এদেরকে নিতে হবে যেন এরিয়াটা মিনিমাম জায়গা এনক্লোজ করে। ওকে, এই বিষয়টা কি বুঝে গেছে চিপ প্ল্যানিং এর বিষয়টা? ম্যাম, লেন্থ আর উইডথ কি অলওয়েজ হোল নাম্বার হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা মানে জাস্ট আমরা হচ্ছে ইন্টিজার হিসাবে এদেরকে কনসিডার করবো আর কি, মানে কাইন্ড অফ এদেরকে এরকম একটা গ্রিডের মতো করে চিন্তা করতে পারেন যে আমরা হচ্ছে 1-4 এভাবে যে নিলাম, এই যে এ ব্লকটাকে এরকম 4 হিসেবে নিলাম, এটা হচ্ছে এক একটা গ্রিড। ওকে, 4/1 এরকম একটা গ্রিডের মতো করে চিন্তা করলাম, তাহলে সি ব্লক কি ছিল, 3/1 ছিল, তাই না? সো 3 হলো এটুকু এরিয়া এনক্লোজ করবে, এরকমভাবে চিন্তা করতে পারেন। ওকে ম্যাম। সো আপনাদেরকে হচ্ছে অন্য অনেক টাইপের দেয়া থাকতে পারে যে ব্লকে বিসি তাদের এরিয়া কনস্ট্রেন্টটা দেয়া থাকলো, এখন এদেরকে আপনি অনেকভাবেই অর্গানাইজ করতে পারেন করে কিভাবে হচ্ছে প্লেসমেন্ট করলে টোটাল এরিয়াটা সবসময় এমন হয় না যে সবসময় যে আমরা এরকম স্কোয়ার শেপের একেবারে কোনো খালি জায়গা ছাড়াই ডিজাইন করতে পারবো, নট নেসেসারিলি লাইক দ্যাট, বাট যত সম্ভব কম খালি জায়গা রাখা যায় সেটাই আমাদের টার্গেট হওয়া উচিত। ওকে, সো আমরা হচ্ছে সেকেন্ড স্টেপটা করে ফেললাম যে চিপ প্ল্যানিং। এখন চিপ প্ল্যানিংয়ের পরে যেই জিনিসটা হয় যে আমাদের প্লেসমেন্টটা করতে হবে। ওকে, সো প্লেসমেন্ট করতে হবে মিনস হচ্ছে আমাদের চিপ প্ল্যানিংয়ের পরে যেই চিপ প্ল্যানিংয়ে আমরা কি করলাম যে হচ্ছে ব্লকগুলোকে আমরা ভাগ করে নিলাম যে ওই ব্লককে এমনভাবে ডিস্ট্রিবিউট করলে হচ্ছে চিপের এরিয়া সবচেয়ে ভালো মতো ইউটিলাইজড হবে। এখন প্লেসমেন্টে যে আমরা ওই কাজটাই করি যে আমরা ব্লকের এরিয়া তো ডিফাইন করে দিলাম, এখন ব্লকের মধ্যে ওই লজিক গেটগুলোকে আমরা কিভাবে প্লেস করব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের প্লেসমেন্ট স্টেজটা। সো এই যে এখানে যেমনটা আছে যে আমরা এটা ছিল আমাদের মেইন যে সার্কিট ডায়াগ্রামটা। ওকে, সো এই মেইন সার্কিট ডায়াগ্রাম থেকে হচ্ছে আমরা আগের স্টেপে ডিসাইড করে নিলাম লেটসে হচ্ছে আমাদের এটাকে যদি এমনভাবে ডিজাইন করা হয় যে স্কোয়ার শেপে করতে হবে, তখন হচ্ছে আমরা
এরকম দুইটা ব্লককে এভাবে ডিজাইন করতে পারি। আবার যদি আমাদের হরাইজন্টালি ডিজাইন করতে হয় তাহলে এরকম হরাইজন্টালি স্টেক করেও প্লেসমেন্ট করা যায়, ঠিক আছে। তো আমরা সেকেন্ড স্টেজে যে হচ্ছে প্লেসমেন্ট স্টেজে যে এটাই করি যে ব্লকগুলা যেই রকম এরিয়া কনস্ট্রেন্ট মিট করার কথা ছিল সেরকমভাবে ব্লকের মধ্যে আমরা লজিক গেটসগুলোকে প্লেস করে দিলাম, ঠিক আছে। সো এই প্লেসমেন্টটা দুইটা স্টেপে হয় আর কি, একটা হচ্ছে গ্লোবাল প্লেসমেন্ট আর একটা হচ্ছে ডিটেল প্লেসমেন্ট। ওকে, সো গ্লোবাল প্লেসমেন্টটা হচ্ছে কাইন্ড অফ আমাদের শুরুতে একটা অ্যাজাম্পশন টাইপের, যে আমরা একটা মোটামুটি এরকম প্লেসমেন্ট করে রাখি ব্লক বাই ব্লক, একটা জাস্ট সার্টেন আন্দাজ করে রাখা। দেন ডিটেল প্লেসমেন্টে যেটা হয় যে আমরা আরেকটু এফিশিয়েন্টলি প্লেসগুলো ইউজ করি। যেমন হচ্ছে এখানে গ্লোবাল প্লেসমেন্টে আমরা এক একটা ব্লককে প্লেস করলাম, তারপর দেখা গেল যে এখানে মাঝখানে অনেক খালি জায়গা আছে, তো খালি জায়গা রেখে তো লাভ নাই, তখন আমরা এদেরকে আরেকটু এক্সপান্ড করে দিলাম বা ওই জায়গাগুলোকে আরেকটু ভালো মতো ইউজ করলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট স্টেজ। তারপরে যে কাজটা হবে যে আমরা ব্লকগুলোকে তো বসাই দিলাম, ব্লক বসানোর পরে এই যে একটা লজিক গেট থেকে আরেকটা লজিক গেটে বা একটা ব্লক থেকে আরেকটা ব্লকে তো অনেকগুলো কানেকশনস থাকে, তাই না। তো আমাদের হচ্ছে কানেকশনসগুলোকেও এমনভাবে দিতে হবে যে তারা যেন হচ্ছে শর্টেস্ট পাথ মেনটেন করে। কারণ কানেকশনস মানে কি, আমরা হচ্ছে সেখানে ওয়্যার দিচ্ছি, ওকে। সো ওয়্যারের লেংথটা যত বড় হবে, আমরা পরে যে ডিলের কনসেপ্টে দেখব যে হচ্ছে আমরা ওয়্যারের লেংথের উপর কিন্তু এই যে টোটাল চিপের যে টাইমিং কনস্ট্যান্টগুলোও অনেকটা ডিপেন্ড করবে, ওকে। মানে এটা তো কাইন্ড অফ কমন সেন্সই, তাই না, যে আমরা যদি হচ্ছে একটা জায়গায় অনেক বড় একটা ওয়্যার ইউজ করি তাহলে তার মধ্যে দিয়ে সিগন্যাল পাস হইতে আর একটু বেশি সময় লাগবে, ওকে। তো আমাদের এটাও টার্গেট হওয়া উচিত যে আমরা যখন কানেকশনসগুলো দিব যে আমাদের কানেকশনসগুলোতে যেন শর্টেস্ট পাথ মেনটেন করে আমরা দিতে পারি, ওকে। সো রাউটিংয়ে যে হচ্ছে আমরা এই কাজগুলো করি যে আমরা একটা ব্লক থেকে আরেকটা ব্লকে বা একটা লজিক গেট থেকে আরেকটা লজিক গেটে যে কানেকশনসগুলো দিব, এই কানেকশনসগুলো যেন এমনভাবে হয় যাতে তারা হচ্ছে মিনিমাম জায়গা জুড়ে যায়, ঠিক আছে। সো সিগন্যাল রাউটিংটাও এরকমভাবে হয় যে আমরা দুইটা স্টেপে হয়, একটা হচ্ছে গ্লোবাল রাউটিং আর একটা হচ্ছে ডিটেলড রাউটিং, ওকে। সো গ্লোবাল রাউটিংয়ে আমরা মোটামুটি এরকম একটা অ্যাজাম্পশন করে কোন পাথ দিয়ে গেলে ভালো হবে এই জিনিসগুলো করা যায়। বাট এখানে দেখেন একটা জিনিস যে এখানে বেশ কিছু ওভারল্যাপ হয়ে গেছে, তাই না, এখানে একটা ওভারল্যাপ হয়ে গেছে। সো আমরা যদি একই প্লেনে এই ওয়্যারিংয়ের কাজটা করি, একই লেয়ারের কাজটা করি, তাহলে কিন্তু এরকম ওভারল্যাপিং হয়ে গেলে আসলে সার্কিটটা কাজ করবে না, ঠিক আছে। সো ডিটেল রাউটিংয়ে যে আমরা এই কাজটাই করবো যে আমরা শুরুতে রাউটিংয়ের একটা এস্টিমেশন করলাম, এখন এদেরকে আমরা যদি হচ্ছে দুইটা লেয়ারে ভাগ করে দিই তাহলে আমাদের হচ্ছে ওভারল্যাপিং জিনিসগুলো হবে না, ঠিক আছে। সো ডিটেল রাউটিংয়ে যে আমরা এই কাজগুলো করি যে আমরা যদি মাল্টিপল লেয়ার প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে টোটাল রাউটিংটাকে দুইটা লেয়ারে ভাগ করে দিলাম, ওকে। সো দুইটা লেয়ারে কানেকশনগুলো হবে। এখন দুইটা লেয়ারে ভাগ করলে কি আবার আমরা তো টোটালি সেপারেট দুইটা লেয়ারে করলে তো আসলে তাদের মধ্যে আর কোনো কানেকশনই থাকতেছে না, তাই না। বাট সার্টেন কিছু পয়েন্টসে তো আমরা চাই যে দুইটা লেয়ারের মধ্যে যেন একটা কানেকশন থাকে, সো এই যেই পয়েন্টগুলোতে হচ্ছে আমরা দুইটা লেয়ারের মধ্যে কানেকশন দিচ্ছি তাদেরকে হচ্ছে ভায়া বলা হচ্ছে। সো ভায়া দিয়ে আমরা হলো একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে কানেকশন দিতে পারবো, ঠিক আছে। সো এই বিষয়গুলো যে আমরা শুরুতে একটা এস্টিমেশন করলাম, এখন এদেরকে কিভাবে লেয়ারে ডিভাইড করে বা ভায়া দিয়ে আরও ভালো মতো রাউটিংটা করা যায় সেটাই হচ্ছে ডিটেল রাউটিং, ওকে। সো আমরা হচ্ছে সিগন্যাল রাউটিংয়ের জন্য এটাতেও কিছু অ্যালগোরিদম আছে, অবশ্যই অ্যালগোরিদম থাকবে, তাই না। যেমন আমরা হচ্ছে লেটস সে এই যে এইটাতে N1 এই নোড থেকে N3-তে একটা কানেকশন গেছে, ঠিক আছে। সো এই কানেকশনটা কোন দিক দিয়ে দিলে সবচেয়ে শর্টেস্ট পাথ হবে, আবার অন্য কারোর সাথে ওভারল্যাপ হবে না, এই জিনিসগুলো তো আসলে নিজেরা এস্টিমেট করা অনেক টাফ, তাই না, অনেক কর্নার কেসেস আমরা ইগনোর করে যেতে পারি। সো তার জন্য এটারও আমরা হচ্ছে কিছু অ্যালগোরিদমস পড়বো, এটারও অনেক অ্যালগোরিদম আছে। সো তার মধ্যে আমরা হচ্ছে একটা অ্যালগোরিদম নিয়ে পড়বো যাতে রাউটিংটা ভালো মতো করা যায়, ওকে। সো এটা তো গেল আরেকটা স্টেপ। সো রাউটিং করার পরে আমরা ফার্স্ট থেকে কি করলাম আরেকবার বলি যে শুরুতে হচ্ছে আমরা পুরো সার্কিট ডায়াগ্রামটাকে কিছু ব্লকে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিয়ে হচ্ছে পার্টিশনিংটা হয়ে গেল। দেন পার্টিশনিং করার পরে হচ্ছে আমরা চিপে কোথায় বসালে এফিশিয়েন্টলি জায়গা ইউজ হবে সেটা করলাম হচ্ছে চিপ প্ল্যানিংয়ের মাধ্যমে, ওকে। সো তারপর চিপ প্ল্যানিংয়ের পরে হচ্ছে আমরা ব্লকের মধ্যে কীভাবে লজিক গেটসগুলোকে প্লেস করা যায় সেটা পড়লাম প্লেসমেন্ট স্টেজে।
দেন হচ্ছে ব্লকগুলোর মধ্যে যে কানেকশনগুলো, লজিক গেটগুলোর মধ্যে যে কানেকশনস দিতে হয় সেই কানেকশনসগুলো সিগন্যাল রাউটিং কীভাবে করতে হয় সেটা দেখলাম। এখন হচ্ছে আমাদের আরেকটা স্টেজ, সেটা হচ্ছে ক্লক ট্রি সিনথেসিস। ওকে, সো আমরা যেই ডিজিটাল চিপগুলো ইউজ করি বা যাই ইউজ করি সেটার একটা কমন কথা হচ্ছে যে তার ফ্রিকোয়েন্সি কত বা তার স্পিড কত, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সি বা স্পিডটা অ্যাকচুয়ালি আমরা যে একটা সাপ্লাই ক্লক থাকে সেটার স্পিডটাকেই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো আমরা যেটা হয় যে পুরো একটা চিপে অনেকগুলো সার্কিট, অনেকগুলো ছোট ছোট সার্কিটই তো থাকবে, তার মধ্যে অনেক সিকোয়েন্সিয়াল কম্পোনেন্টস থাকতে পারে, তাই না? সো সেই সিকোয়েন্সিয়াল কম্পোনেন্টসগুলো কি ক্লকের মাধ্যমেই তো চলে, ঠিক আছে? সো ক্লকের মাধ্যমে চললে এই ক্লকগুলো কিন্তু আবার মানে এমন না যে এক একটা সিকোয়েন্সিয়াল এলিমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ক্লক জেনারেট করা হয়, সেটা না। আমাদের সাপ্লাই একটা মেইন ক্লক থাকে, সেখান থেকেই আমরা প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল ব্লকে যেখানে ক্লকের দরকার হয় সেখানে ক্লকটাকে সাপ্লাই করি। যেমন এইখানে এই ছবিটাতে বলা আছে, দেখানো হচ্ছে যে এখানে অনেকগুলো লেটসে ফ্লিপ ফ্লপ আছে, ঠিক আছে? সো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে গিয়ে একটা করে ক্লকের প্রয়োজন হয়। সো সেই ক্লকটা কিন্তু একটা মেইন ক্লক যে আছে তার থেকেই সাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? এখন এই যে মেইন ক্লক থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লকে যে আমাদের ক্লকটা সাপ্লাই করা হচ্ছে, তাতে কিন্তু একটা সমস্যা আছে যে লেটসে আমরা এই শুরুর যে ফ্লিপ ফ্লপটার কথা চিন্তা করি আর একেবারে শেষের যে ক্লক ফ্লিপ ফ্লপ এটার কথা যদি চিন্তা করি, শুরুর ফ্লিপ ফ্লপে কিন্তু ক্লক যেতে কম জায়গার প্রয়োজন হয়েছে, তাই না? বা তার যে ওয়্যারের লেন্থটা সেটা কিন্তু ছোট। ওকে, মিনওয়াইল আমরা ওই দূরের ব্লকটা যেতে যেতে কিন্তু অনেক বড় একটা ওয়্যার দিয়ে সাপ্লাই দিতে হয়েছে। ওকে, সো একটু আগে যে কথাটা বললাম যে আমাদের ওয়্যারের লেন্থটা যদি বেশি হয় তাহলে সেখানে অবশ্যই ক্লকটার পৌঁছাতে আর একটু বেশি সময় লাগবে, তাই না? সো এই জিনিসটাকে বলা হচ্ছে স্কিউ, যে আমরা একটা মেইন ক্লক থেকেই সাপ্লাই দিচ্ছি, একটা মেইন ক্লক থেকে আমাদের একটা ব্লকে যেতে তার যত সময় লাগতেছে অন্য আরেকটা ব্লকে যেতে তার চাইতে বেশি সময় লাগতেছে। ওকে, সো এই যে দুইটার মধ্যে পৌঁছানোর যে সময়ের তফাৎটা সেটাকে হচ্ছে আমরা স্কিউ বলতেছি। ওকে, এখন আমরা তো হচ্ছে সিকোয়েন্সিয়াল ব্লকগুলোকে এমনভাবে, লেটসে আমাদের ডিজাইন কনসিডারেশন এমন হতেই পারে যে এই ফ্লিপ ফ্লপ আর এই ফ্লিপ ফ্লপ যেন একই সাথে ক্লকের সাথে কাজ করে, ঠিক আছে? একই সাথে যেন কাজ করে। বাট আমাদের ডিজাইনটা যদি এরকম হয় তাহলে তো সে আসলে একই সাথে ক্লকটাকে পাচ্ছে না, সো একই সাথে কাজও করতে পারবে না। ওকে, সো তখন আমাদের ডিজাইনটা এমনভাবে করা লাগতে পারে যে যদিও একটা পাথে ছোট ওয়্যার আর একটা পাথে বড় ওয়্যার, বাট আমরা এমনভাবে ডিজাইন মডিফিকেশন করব যেন এই ক্লকটা, এই ফ্লিপ ফ্লপটাতেও ক্লক যেন তার মতো সেম টাইমে যেয়ে পৌঁছায়, ঠিক আছে? সো এটার জন্য কি করা লাগতে পারে যে আমরা জানি এমনিতে একটা ওয়্যার বা ইন্টারকানেক্টের মধ্যে দিয়ে সিগন্যাল পাস হইতে তার সার্টেন কিছু একটা ডিলে হয়। এখন তার চাইতে ছোট যদি একটা ওয়্যার থাকে সেখানে অবশ্যই ডিলেটা কম হবে, বাট এই ছোট পাথের মধ্যে যদি আমরা কিছু বাফার ইন্ট্রোডিউস করি বা ইনভার্টার ইউজ করি তাহলে কিন্তু ডিলে টাইমটা বেড়ে যাবে, ঠিক আছে? আমরা হচ্ছে পরে ডিলের টপিকে যেও দেখবো যে এক একটা লজিক গেটে হচ্ছে এক এক রকম টাইপের ডিলে হয়, বাট আমাদের যেটা হচ্ছে যে আমরা সেম টাইমে যদি দুইটাকে পৌঁছাতে চাই তাহলে আমরা ছোট পাথটাতে কিছু বাফার ইন্ট্রোডিউস করে দিতে পারবো, ঠিক আছে? সো বাফার ইন্ট্রোডিউস করে দিলে যেটা হবে যে ওয়্যারের তো নিজস্ব কিছু ডিলে আছে, প্লাস এই যে বাফারগুলোর মধ্যে দিয়ে সিগন্যাল পাস হওয়ার জন্য কিছু হচ্ছে আরও ডিলে ইন্ট্রোডিউসড হবে। সো তার জন্য হলো দুইটা ফ্লিপ ফ্লপে সেম টাইমে ক্লকটা পৌঁছাতে পারবে, ঠিক আছে? সো আমরা চাইলে বাফারও ইউজ করতে পারি বা মাল্টিপল যদি ইভেন নাম্বার অফ ইনভার্টার্স ইউজ করি তাহলেও সেম জিনিসই হয়ে যাবে। ওকে, সো এভাবে হচ্ছে আমরা ক্লক ট্রি সিনথেসিস বলতে, এই ক্লক ট্রি সিনথেসিসের একটা পার্ট হচ্ছে এইটাই যে আমরা এমনভাবে ডিজাইনটা করব যাতে স্কিউটা মিনিমাম হয়, ঠিক আছে? স্কিউ মিনিমাম মানে কি, যে আমরা ডিফারেন্ট সিকোয়েন্সিয়াল ব্লকে ক্লকটা যে পৌঁছাচ্ছে তাদের মধ্যে সময়ের তফাৎটা যেন মিনিমাম হয়, ঠিক আছে? সেটাকে স্কিউ বলা হচ্ছে। সো আমাদের টার্গেট হওয়া উচিত যে স্কিউটা যেন মিনিমাইজড হয়। ওকে, আরেকটা পার্ট হচ্ছে যে আমরা ক্লক যেটা আরেকটাকে বলা হচ্ছে ক্লক গেটিং, ঠিক আছে? সো ক্লক গেটিং বলতে বোঝাচ্ছে যে সব পার্টের তো আসলে সবসময় ক্লকের প্রয়োজন হয় না, তাই না? সো আমরা হচ্ছে শুরুতেই একটা লজিক এরকমভাবে বিল্ড আপ করে ফেলবো যেন হচ্ছে যেটা কন্ট্রোল করবে যে কোনো একটা ব্লকে ক্লকের কখন যাওয়া উচিত আর কখন যাওয়া উচিত না, ঠিক আছে? সো আমরা যদি সব সময় একটা ব্লকে ক্লককে সাপ্লাই করতে থাকি তাহলে তো অনেক পাওয়ার কনজাম্পশন হবে, ঠিক আছে?
সো সেই পাওয়ার কনজাম্পশনটা যেন কমানো যায় তার জন্য আমরা যেটা করব যে সার্টেন একটা পার্টে লেটসে আমাদের অনেকটা সময় ধরেই আসলে ক্লকের প্রয়োজন নাই, সো তখন হচ্ছে আমরা শুরুতে একটা কন্ট্রোল মেকানিজম দিয়ে দিব ডিফারেন্ট লজিক গেটস দিয়ে, যেন যেটা কন্ট্রোল করবে যে ওই ব্লকটার যখন ক্লকের প্রয়োজন নাই তখন যেন ক্লকটা ওখানে না যায়, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা ক্লক গেটিং করে দিই যেন আমরা হচ্ছে পাওয়ার কনজাম্পশনটাকে কমানো যায়। ওকে, সো এগুলা হচ্ছে আমাদের ক্লক ট্রি সিনথেসিসের কিছু গোলস, এই গোলসগুলোই নিচে লেখা আছে আসলে। সো এর মাধ্যমে আমরা হচ্ছে ক্লকের যে মেকানিজম তাদেরকে আসলে এফিশিয়েন্টলি ইউজ করা হচ্ছে। ওকে, সো লাস্টলি আরেকটা স্টেপ থাকে, সেটা হচ্ছে টাইমিং ক্লোজার। সো টাইমিং ক্লোজার বলতে বোঝায় যে আমাদের যা ডিজাইন করতে হয়, সো সেই ডিজাইনগুলোর স্পেসিফিকেশনের মধ্যে একটা স্পেসিফিক পার্ট থাকে টাইমিং নিয়ে, ঠিক আছে। টাইমিং বলতে যে আমরা যে চিপটা ইউজ করব বা যে চিপের যে সার্টেন সার্কিট ব্লকসগুলো থাকবে তাদের হচ্ছে একটা সার্টেন স্পিডে চলতে হবে বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিলে সে হোল্ড করতে পারবে, তার চাইতে বেশি ডিলে আসলে সে যদি তার চাইতে বেশি ডিলে হলে এই সার্কিটের আসলে পারপাসটা ম্যাচ করবে না, ঠিক আছে। সো এরকম কিছু স্পেসিফিকেশনস থাকে যে আমরা সার্টেন একটা স্পিডে চালাইতে চাই এই চিপটাকে, ঠিক আছে। সো তার জন্য আমাদের আমরা যে স্টেপ বাই স্টেপ ডিজাইন করে আসলাম, যে প্রত্যেকটা স্টেপের শুরুতে সার্কিট ডিজাইন করলাম, দেন হচ্ছে ফিজিক্যাল ডিজাইনের যে স্টেপগুলো করে আসলাম, তারপরে আমাদের দেখা লাগে যে আমাদের ওই টাইমিং রিকোয়ারমেন্টসগুলো মিট করছে কিনা, ঠিক আছে। সো যদি মিট না করে তাহলে আমরা যেটা করব যে আবার ওই ডিজাইন পোর্শনে ব্যাক যেয়ে হচ্ছে আরও কিছু মডিফিকেশন করা লাগে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা ডিলে পোর্শনটা যখন পড়বো, ডিলের পার্টটা পড়ার সময় দেখবো যে এক একটা লজিক গেটের ডিলে এক এক রকম হয়। ডিলে বলতে কি বোঝায় যে আমরা লেটসে একটা ইনভার্টার, ওকে, সো এই যে ইনভার্টারে তো একটা সার্টেন ইনপুট আসবে, এখন তার থেকে আমরা সার্টেন আরেকটা আউটপুট পাবো। সো এই যে ইনপুট আসার থেকে আউটপুট পাওয়া তার মধ্যে কিন্তু একটা টাইমের ডিফারেন্স থাকে, ঠিক আছে। এমনটা তো হয় না আসলে যে ইনপুট দেওয়ার সাথে সাথেই আউটপুট পেয়ে যাচ্ছি, ওকে। খুবই মানে আমাদের ধরার মতো রেঞ্জে থাকে না, বাট ন্যানো সেকেন্ড রেঞ্জে গেলেও হচ্ছে আমরা এখানে কিছু ডিলে থাকে, ওকে। সো এই ডিলেটা এক এক গেটের জন্য এক এক রকম হয়। ইনভার্টারের জন্য একটা সিম্পল নট গেটের জন্য যতটুকু ডিলে হবে, একটা ন্যান্ড গেটের জন্য অবশ্যই সেম ডিলে হবে না, একটু বেশি ডিলে হবে। নর গেটে আর একটু ডিফারেন্ট হতে পারে, এরকম, ঠিক আছে। সো এক একটা লজিক গেটে আসলে আমাদের এক এক রকম টাইপের ডিলে হয়, ওকে। সো আমরা যে ডিজাইনগুলো করে আসলাম সেখানে অনেকগুলো হচ্ছে ব্লকস ছিল, ব্লকের ভেতরে অনেকগুলো গেট ছিল, তাই না, ন্যান্ড গেট, নর গেট, অ্যান্ড নট গেট, অনেক কিছুই থাকতে পারে, ওকে। সো টাইমিং ক্লোজারে এসে আমরা দেখব যে আসলে আমাদের কি টাইমিং রিকোয়ারমেন্টসগুলো ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ না করে তখন আমরা এই গেটগুলোকে মডিফাই করব, ঠিক আছে। কীভাবে মডিফাই করব, আমরা সেম অপারেশন কিন্তু চাইলে ডিফারেন্ট লজিক গেটস দিয়ে এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। একই কাজ, বাট আমরা হচ্ছে এখন আগে যে লজিক গেট দিয়ে এক্সিকিউট করছি সেটা না করে ডিফারেন্ট আরেকটা লজিক গেট দিয়ে এক্সিকিউট করব, ঠিক আছে। সো টাইমিং ক্লোজারে যে হচ্ছে আমরা এই কাজগুলো করি যে টাইমিং রিকোয়ারমেন্টসগুলো ম্যাচ করার জন্য আমরা বাকি পোর্শন সব ঠিকই থাকে, যে ব্লকে ডিভাইড পার্টিশনিং করা, দেন হচ্ছে প্লেসমেন্টস অ্যান্ড অল কানেকশনস সব কিছু ঠিকই থাকে, জাস্ট হচ্ছে আমরা লজিক গেটসগুলোকে কম্বিনেশনাল ব্লকসগুলো বা সিকোয়েন্সিয়াল ব্লকসগুলোকে হচ্ছে আমরা জাস্ট মডিফাই করে দিচ্ছি, একটা জায়গায় অন্যটাকে নিয়ে আসতেছি, ওকে। সো এটাই হচ্ছে আমাদের টাইমিং ক্লোজার। সো টাইমিং ক্লোজার করলে হচ্ছে আমরা টাইমিং যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে মিট করতে পারি, ঠিক আছে। এটা কাইন্ড অফ একটা লুপের মতো, ঠিক আছে, যে আমরা হচ্ছে ডিজাইন করলাম, করার পরে দেখবো যে রিকোয়ারমেন্টস ম্যাচ করতেছে কিনা, যদি ম্যাচ না করে তাহলে আবার আমরা ডিজাইনে ফেরত যেয়ে আবার ডিজাইনটাকে মডিফাই করবো। সো এই টাইমিং ক্লোজার পর্যন্ত করলে আসলে আমাদের এই যে ফিজিক্যাল ডিজাইনের যে যতগুলো স্টেপস ছিল সেই স্টেপসগুলো করা হয়ে গেল, ঠিক আছে। একেবারে শুরুতে আমরা যে স্টেপগুলো দেখলাম ফিজিক্যাল ডিজাইনের, সো এই সবগুলোই হচ্ছে আমরা এখন জাস্ট একটু ব্রিফলি দেখলাম, ওকে। সো এর মধ্যে কি কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমরা হচ্ছে এখন পার্টিশনিংয়ের কথা যেটা বললাম, যে পার্টিশনিংয়ের তো অনেকগুলা অ্যালগোরিদম থাকে, সো আমরা হচ্ছে পার্টিশনিংয়ের একটা অ্যালগোরিদম কেএল অ্যালগোরিদম ওটা দিয়ে স্টার্ট করবো আর কি, ঠিক আছে। আচ্ছা,
সো পার্টিশনিংটা কী ছিল এটা যদি আরেকবার বলি, যে আমরা হচ্ছে লেটসে একটা বড় সার্কিট আছে, বড় সার্কিটে অনেকগুলা লজিক গেটস আছে। সো আমরা হচ্ছে ওই লজিক গেটসগুলোকে কিছু ব্লকে ভাগ করব, ঠিক আছে। সো সেই ব্লকগুলোতে যেটা হবে যে আমাদের বোথ ব্লকসে যেন হচ্ছে ইকুয়াল নাম্বার অফ লজিক গেটস থাকে সেটা ইনশিওর করা লাগবে। আর হচ্ছে একটা ব্লক থেকে আরেকটা ব্লকের মাঝখানে যে কানেকশন, যেটাকে আমরা এক্সটার্নাল কানেকশনস বলতেছি, সেই কানেকশনস যাতে মিনিমাম নাম্বার অফ হয়, ঠিক আছে। সো এই জিনিস দুইটাই ইনশিওর করলেই হচ্ছে আমরা পার্টিশনিংটা কমপ্লিট করতে পারবো। এখন এই পার্টিশনিংয়ের অ্যালগোরিদমটা দেখার আগে আমরা হচ্ছে কিছু টার্মিনোলজি একটু দেখি, যে আমরা এতক্ষণ কি বললাম যে আমরা হচ্ছে কিছু ব্লকে পার্টিশনিং করব, ঠিক আছে। বাট সেটাকে আমরা পার্টিশনিংয়ের টার্মিনোলজিতে বলবো এক একটা গ্রাফ, ঠিক আছে। সো আমরা এক একটা ব্লক না বলে বলবো যে এক একটা গ্রাফ, ওকে। আবার ব্লকের মধ্যে কি ছিল, লজিক গেটসগুলো ছিল, তাই না। সো সেই লজিক গেটসগুলোকে এখন আমরা বলবো এক একটা নোড, ওকে। যেমন এই দুইটা ছবিতেই যদি আমরা কম্পেয়ার করি, আমরা এতক্ষণ বলতেছিলাম যে ব্লক, একটা ব্লকে 3, 4, 5 এই লজিক গেটসগুলো ছিল, ঠিক আছে। বাট এখন আমরা পার্টিশনিংয়ের টার্মিনোলজিতে গেলে বলবো যে একটা গ্রাফ G1, এই গ্রাফের মধ্যে আমরা হচ্ছে 3, 4, 5 এই নোটগুলো ইনক্লুডেড আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, আর আরেকটা গ্রাফ হচ্ছে তার বাইরে যারা আছে, ওকে। সো গ্রাফ 2 কাদেরকে নিয়ে হচ্ছে 1, 2 আর 6, 1, 2 আর 6 এই নোটগুলোকে নিয়ে গ্রাফ 2 হচ্ছে। সো বেসিক্যালি গ্রাফ 2 হলো একটা ব্লক যার মধ্যে 1, 2, 6 এই লজিক গেটগুলো আছে। আবার গ্রাফ 1 হচ্ছে আরেকটা ব্লক যার মধ্যে 3, 4, 5 এই নোটসগুলো আছে, বা সোজা কথায় বললে ওই লজিক গেটসগুলো আছে, ঠিক আছে। সো এখন থেকে আমরা আসলে নোড, গ্রাফ এই টার্মিনোলজিগুলো ইউজ করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের, এটাই হচ্ছে আমাদের সেই কাটটা, এই কাটটাই কিন্তু পুরো সার্কিটটাকে দুইটা ডিফারেন্ট গ্রাফের মধ্যে ডিভাইড করে দিচ্ছে, ঠিক আছে। সো এই যে কাটটা আছে, সেই কাটটা কাদেরকে কাট করতেছে, মানে এখানে এক্সটার্নাল কানেকশনগুলো কোথায় কোথায় হচ্ছে, যেমন 1 আর 3 এই দুইটা নোডের মধ্যে একটা কাট করতেছে, তাই না। সো এদেরকে হচ্ছে আমরা এক একটা কাট সেট বলতেছি, 1 আর 3, ওকে। 1 আর 3 নাম্বার নোডের মধ্যে একটা কাট আসতেছে, তারপর 2 আর 3 নাম্বার নোডের মধ্যে একটা কাট আসতেছে এখানে, দেন হচ্ছে 5 আর 6 নাম্বার নোডের মধ্যে একটা কাট আসতেছে। এরাই হচ্ছে এক্সটার্নাল কানেকশনগুলো, ঠিক আছে। আমাদের টার্গেট হওয়া উচিত যে আমরা ডিভাইডটা এমনভাবে করব যেন এই এক্সটার্নাল কানেকশনগুলো সবচাইতে কম হয়, ঠিক আছে। সো এই টার্মিনোলজিগুলো একটু মাথায় রাখি, যে আমরা এখন প্রত্যেকটা লজিক গেটকে আসলে এক একটা নোড বলবো, আর হচ্ছে প্রত্যেকটা ব্লককে একটা গ্রাফ বলবো, ওকে। সো আমাদের এই যে পার্টিশনিং করার কিছু অপটিমাইজেশন গোল থাকতে হবে। সো সেই গোলগুলা হচ্ছে এরকম। আচ্ছা, গোলের যদি ওভারভিউ আমরা বলি, যে শুরুতে যেটা বলছিলাম সেটাই, যে আমরা হচ্ছে পার্টিশনিংটা এমনভাবে করব যেন হচ্ছে সেটা ব্যালেন্সড হয়, ঠিক আছে। প্রত্যেকটা পার্টিশন যেন ব্যালেন্সড হয়, মানে প্রত্যেকটা গ্রাফে যেন ইকুয়াল নাম্বার অফ নোটস থাকে, সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত। আর এটা হচ্ছে আমাদের একটা অপটিমাইজেশন গোল। দেন আরেকটা অপটিমাইজেশন গোল হচ্ছে যে আমরা পার্টিশনের মধ্যে, মানে একটা পার্টিশনিং থেকে আরেকটা পার্টিশনের মধ্যে যে কানেকশনগুলো আছে বা এক্সটার্নাল কানেকশন, এই কানেকশনগুলো যেন মিনিমাইজড হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা অপটিমাইজেশন গোল, এটাও আমাদের ম্যাচ করা লাগবে। আর হচ্ছে আরও কিছু গোল আছে, যে প্রত্যেকটা পার্টিশন যেন তার যে ডিজাইন কনস্ট্রেন্টস, যে একটা পার্টিশনের সাইজ কত হবে, এই জিনিসগুলো যেন সে ম্যাচ করে। সো ওটা আসলে আমাদের ডিজাইনের জন্য আমরা যে অ্যালগরিদম ফলো করব সেখানে আসলে এই কনস্ট্রেন্টগুলো নিয়ে আসলে আমাদের চিন্তা করা লাগবে না, আমাদের চিন্তা করা লাগবে এই দুইটা কন্ডিশন যেন ভালো মতো ম্যাচ করা যায়, ঠিক আছে। সো তার জন্য আমরা কিছু বিষয় আসলে দেখি, যে এখানে একটা প্রবলেম দেয়া আছে, আমরা হচ্ছে এই প্রবলেমটা সলিউশন বের করার মাধ্যমেই আসলে অ্যালগরিদমটা কি সেটা শিখে যাব। সো ফার্স্টে যেটা বলা আছে যে আ গ্রাফ উইথ 2 n নোডস ওয়্যার ইচ নোড হ্যাজ দ্য সেম ওয়েট, ওকে। সো ওয়েটের কথাটা আমরা হচ্ছে, ওয়েট বলতে আমরা সবগুলা নোটকেই ইকুয়াল ওয়েট ধরে নেব, ঠিক আছে। মানে আমাদের কাছে এমনটা, আমরা
প্রবলেমের ফর্মুলেশনটা এমনভাবেই করবো যাতে প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা লজিক গেটস যেটা আছে তাদেরকে সমান ওয়েট ধরেই প্রসিড করব। সো ডিফারেন্ট ওয়েটের বিষয়টা আসলে আমাদের এখন দেখা লাগবে না। সো আমরা যেটা দেখতেছি এখানে একটা প্রবলেম আছে যেখানে 2n নাম্বার অফ নোটস আছে, ঠিক আছে। সো 2n নাম্বার অফ নোটস থাকলে কি হবে, আমরা হচ্ছে এটাকে দুইটা ভাগে পার্টিশন করে দিব যেখানে ইচ পার্টে যেন n নাম্বার অফ নোটস থাকে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা সেটা ম্যাচ হয়ে যাবে, যে আমরা হচ্ছে ব্যালেন্সড থাকতে হবে দুইটা পার্টিশনকে, সেটা এখানে ম্যাচ করবে। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস যেটা দেখা লাগবে সেটা হচ্ছে মিনিমাম কাট কস্ট যেন থাকে। মিনিমাম কাট কস্ট মানে হচ্ছে দুইটা পার্টিশনের মাঝখানে যেন সবচেয়ে কম সংখ্যক এক্সটার্নাল কানেকশনস থাকে, ঠিক আছে। সো এই জিনিসটা কীভাবে এনশিওর করা যায় তার জন্য হচ্ছে আমরা আরও কিছু টার্মিনোলজি একটু দেখে আসি। সেটা হচ্ছে যে লেটসে আমাদের এই প্রবলেমটা শুরুতে দেয়া আছে অ্যান্ড আমরা শুরুতে র্যান্ডম একটা পার্টিশনিং করে ফেললাম এখানে, ঠিক আছে। সো র্যান্ডম একটা পার্টিশনিং করে ফেললাম, এটা হচ্ছে আমাদের সেই যে কাটটা। অ্যান্ড পার্টিশনিংটা এমনভাবে করলাম যে 1 2 3 4 এই নোটগুলো হচ্ছে একটা পার্টিশনে আছে, আর 5 6 7 8 এরা হচ্ছে অন্য আরেকটা পার্টিশনে আছে। ওকে, সো দুইটা পার্টিশনিং মানে আমরা ভাগ করে ফেললাম। এখন আমাদের আসলে এই অ্যালগোরিদমটা এটাই যাচাই করবে যে আমাদের এই পার্টিশনিংটাকে সবচেয়ে ভালো পার্টিশনিং কিনা, বা এর থেকে কি আমরা আরেকটু ইমপ্রুভ করতে পারি কিনা। ওকে, সো তার জন্য যেটা করা লাগবে আমাদের শুরুতে আমরা দেখব যে হচ্ছে প্রত্যেকটা নোডের মুভিং কস্ট কত, ঠিক আছে। মুভিং কস্ট বলতে যে আমরা এই যে পার্টিশনিংটা করলাম, লেটসে এটা হচ্ছে এ গ্রাফ আর এটা হচ্ছে বি গ্রাফ। ওকে, সো ওয়ান যে নোটটা আছে এখানে আমাদের, এই ওয়ান নোটটা তো এখন এ গ্রাফে আছে, তাই না, বা লেফট সাইডে আছে পার্টিশনিংয়ে। এই ওয়ান নোডের মুভিং কস্টটা বলতে বোঝাবে যে আমরা যদি ওয়ানকে এ পার্টে না রেখে বি পার্টে নিয়ে যাই, বি পার্টিশনে নিয়ে যাই, তাহলে আমাদের কস্টটা কত হবে, ঠিক আছে। মানে বি পার্টে নিয়ে গেলে কি আমাদের এক্সটার্নাল কানেকশন কমবে নাকি বাড়বে, এই জিনিসগুলো, ঠিক আছে। সো এক একটা নোডের মুভিং কস্ট হচ্ছে এইভাবে আমরা বের করি। ডিভি বলতে হচ্ছে আমাদের ওই নোডটার মুভিং কস্ট বোঝাচ্ছে। এখন এই মুভিং কস্টটা আমরা বের করব এরকম একটা ফর্মুলার মাধ্যমে। সো এই ফর্মুলাটা বোঝাচ্ছে ইসি বলতে বোঝাচ্ছে যে এই যে শুরুতে যে পার্টিশনিং করলাম ইনিশিয়াল পার্টিশনিং, এই ইনিশিয়াল পার্টিশনিংয়ে ওয়ান যে নোটটা আছে বা যেই নোটের কাট কস্ট আমরা বের করতে চাচ্ছি, এই নোটের কতগুলা এজ আছে যারা হচ্ছে এই পার্টিশনিংয়ের কাটটা দ্বারা কাট হচ্ছে, ঠিক আছে, এই কাট লাইন দ্বারা কাট হচ্ছে। ওকে, যেমন এই ওয়ান নোডের কথা যদি আমরা চিন্তা করি, তার এই কানেকশানটাও কাট হচ্ছে, এই কানেকশানটাও কিন্তু কাট হচ্ছে। ওকে, সো তার ক্ষেত্রে ইসি এর ভ্যালু হবে 2। ওকে, আর এখান থেকে আমরা মাইনাস করব ইএনসিকে। ইএনসি বোঝাচ্ছে যে এই নোডটার কতগুলা ইনসিডেন্ট এজ আছে যারা হচ্ছে পার্টিশনিংয়ের কাট লাইনটা দ্বারা কাট হয়নি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এই এজটা, ঠিক আছে। সো এই এজে কিন্তু দেখেন আমাদের মাঝখানে যে পার্টিশনিং লাইনটা ছিল সে কিন্তু কোনো কিছু পার্টিশন করতেছে না, মানে এই এজটাকে কাট করতেছে না, ঠিক আছে। সো তার জন্য ইএনসি এর ভ্যালু হবে 1। ওকে, সো এই ওয়ান নোডের আমরা যদি টোটাল কাট কস্ট, টোটাল যে কস্টটা আছে সেটা যদি বের করতে চাই তাহলে সেটা হবে 2 - 1 অথবা 1। ওকে, সো বেসিক্যালি আমরা একটা নোডের মুভিং কস্ট বের করতে পারবো এমনভাবে যে তার যে কয়টা এজকে পার্টিশনিংয়ের লাইনটা কাট করতেছে মাইনাস যে কয়টাকে করতেছে না। ওকে, সো এভাবে করলে হচ্ছে আমরা এই একটা নোডের মুভিং কস্টটা পেয়ে গেলাম। এখন এই নোডের মুভিং কস্ট 1 মানে কি বোঝাচ্ছে, যে যদি আমরা হচ্ছে পজিটিভ কোনো মুভিং কস্ট পাই তার মানে বোঝাবে তাকে আমরা অন্য পাশে নিয়ে গেলে সেটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হবে, ঠিক আছে। সো মানে এখান থেকেই তো দেখে বোঝা যাচ্ছে যে ওয়ান নোডটাকে আমরা এখন এ পার্টিশনে রাখতেছি দেখে দুইটা কাট আছে আর একটা কাট নাই, বাট যদি আমরা বি পাশে নিয়ে যাই তাহলে একটা কাট থাকবে, দুইটা কাট থাকবে না। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা নোডের কাট কস্টগুলো বের করতে পারি। যেমন এখানে আরও দুইটা বের করে দেখাইছে যে নোড 3। ওকে, সো নোড 3তে কি হচ্ছে, এই নোড 3 এর কথা যদি আমরা চিন্তা করি তার কিন্তু অনেকগুলো এজ আছে, তাই না। সো এই অনেকগুলো এজের মধ্যে আমরা শুরুতে দেখব যে কোন এজগুলা হচ্ছে ওই পার্টিশনিংয়ের কাটটার দ্বারা কাট হচ্ছে। ওকে, তাহলে
এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা কিন্তু আমাদের এই কাট লাইনটা দ্বারা কাট হচ্ছে, তাহলে তার ইসি এর ভ্যালু হচ্ছে 3, আর ইএনসি এর ভ্যালু কত হবে? এই একটা এজ কিন্তু কাট হচ্ছে না, সো -1। ওকে, সো এই দুটাকে বিয়োগ করলে হচ্ছে আমাদের 2 হলো, সেটাই হচ্ছে আমাদের 3 যে নোডটা আছে ওই নোডের মুভিং কস্ট। ওকে, সিমিলারলি 7 যে নোডটা আছে, 7 নোডের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে তাকে হচ্ছে তার এজ, এই দুইটা এজকে কাট লাইনটা কাট করতেছে, সো তার ইসি এর ভ্যালু হচ্ছে 2, আর ইএনসি এর ভ্যালু হচ্ছে 1, কারণ তার একটা এমন এজ আছে বা কানেকশন আছে যেটাকে কাট লাইন কাট করতেছে না, তো তার মুভিং কস্ট হচ্ছে 1। ঠিক আছে, মুভিং কস্টটা কি বোঝা গেছে প্রত্যেকটা নোডের? মুভিং কস্টের কনসেপ্টটা কি বোঝা গেছে? কেউ কি শুনছেন না ক্লাস? Yes, ma'am. আচ্ছা, কি ইয়েস, শুনছেন না নাকি বুঝা গেছে? Yes, ma'am. বুঝা গেছে। আচ্ছা, ওকে। সো এখানে আসলে এই কেএল অ্যালগরিদমে অনেকগুলা টার্মিনোলজি আছে, সো আসলে শুরুতে একটু ক্লামজি লাগতে পারে, বাট ইভেনচুয়ালি মানে অ্যালগরিদমটা আসলে অত কঠিন না, জাস্ট প্রসেস ফলো করে যেতে হয়। সো আমাদের ফার্স্ট টার্মিনোলজি যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা নোডের শুরুতে আমরা ইনিশিয়াল একটা পার্টিশন চিন্তা করে নিব, দেন প্রত্যেকটা নোডের মুভিং কস্ট কত হবে সেটা আমাদের বের করে রাখা লাগবে। ওকে, তারপরে যে জিনিসটা হবে যে আমরা কি করতে পারি যে পার্টিশনিং তো এমনভাবেই হবে যে একদিকে 4টা থাকবে আর একদিকে 4টা থাকবে, ঠিক আছে, বাট কোন 4টা বাঁ পাশে থাকবে কোন 4টা ডান পাশে থাকবে এটাই হচ্ছে আমাদের পার্টিশনিং এর ডিজাইনের উদ্দেশ্য হওয়া উচিত, যে এমনভাবে করা উচিত যেন এক্সটার্নাল কানেকশনগুলো মিনিমাইজ থাকে। ওকে, সো আমরা হচ্ছে এই পার্টিশনিং এর শুরুতে 1 2 3 4 5 6 7 8 সবার প্রত্যেকটা নোডের মুভিং কস্ট বের করে রাখলাম। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি যে দুইটা দুইটা করে সোয়াপ করতে পারি, তাই না? সো দুইটা দুইটা করে সোয়াপ করে দেখতে পারি যে কোনভাবে সোয়াপ করলে হচ্ছে আমাদের আলটিমেট যে রেজাল্টটা আসতেছে সেখানে মিনিমাম এক্সটার্নাল কানেকশন থাকবে। ওকে, সো এখন আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে এক একটা পেয়ারকে সোয়াপ করার গেইন, ঠিক আছে, গেইন অফ সোয়াপিং আ পেয়ার অফ নোডস এ এন্ড বি। ওকে, সো লেটস সে আমরা হচ্ছে এই যে এ পাশের একটা নোডের সাথে আমরা ওই পাশের এই 4টা নোডের মধ্যে যে কোনো একজনকে সোয়াপ করাবো, ঠিক আছে। সোয়াপ করায় দেখবো যে সেখানে কি মানে এই সোয়াপ করাইলে কি আমাদের আসলে লাভ হচ্ছে কিনা, আলটিমেটলি এখানে কোনো একটা কানেকশন কম কাট হচ্ছে কিনা, ঠিক আছে। সো তার জন্য আমাদের হচ্ছে প্রত্যেকটা পেয়ারের সোয়াপিং গেইনটা দেখতে হবে, ঠিক আছে। সো সোয়াপিং গেইনটা কিভাবে বের করা হয় সেটা হচ্ছে এটা, যে আমরা তো প্রত্যেকটা নোডের কাট কস্টটা বের করে রাখছি আগে, তাই না, বা হচ্ছে মুভিং কস্টটা বের করে রাখছি। ওকে, সো লেটস সে আমরা এ আর বি এরকম দুইটা নোডকে ইন্টারচেঞ্জ করতে চাই, নিজেদের মধ্যে সোয়াপ করতে চাই, তাহলে ওই সোয়াপটা ফ্রুটফুল হবে কিনা সেটা তার গেইন দেখলে বোঝা যাবে। সো তার গেইনটা আমরা এইভাবে বের করব যে দুইটা নোডের যে মুভিং কস্ট ছিল তাদেরকে যোগ করব, দেন সেখান থেকে মাইনাস করব 2 টাইমস সি এবি। সি এবি বলতে বোঝায় এ আর বি নোডের মধ্যে কানেকশন ওয়েট, ঠিক আছে। কানেকশন ওয়েট মানে কি, যে লেটস সে হচ্ছে আমরা 1 আর 5 এই দুইটা নোডকে যদি ইন্টারচেঞ্জ করতে চাই তাহলে সি এর ভ্যালু হবে 1, কারণ তাদের মধ্যে একটা কানেকশন আছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা পেয়ারকে সোয়াপ করার গেইনটাকে বের করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা যদি লেটস সে আগে যে কাজটা করছিলাম যে D3 আর D7 এই দুইটা জিনিস কিন্তু আমরা আগে বের করে রাখছিলাম, এই যে D3 হচ্ছে 2 আর D7 হচ্ছে 1, এটা ছিল 3 আর 7 এই দুইটা নোডের মুভিং কস্ট, ঠিক আছে। এখন আমরা যদি বের করতে চাই যে 3 আর 7কে যদি আমরা সোয়াপ করে দিই, 7কে যদি এ পাশে নিয়ে আসি আর 3কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি এটা ফ্রুটফুল হবে কিনা, তার জন্য আমরা হচ্ছে যেটা করব এই দুইটা নোডের মধ্যে সোয়াপিং গেইনটা কত হবে সেটা বের করব। সো সেটা কি হবে, এই দুজনের মুভিং কস্ট যেটা ছিল 2 আর 1 এই দুটোকে যোগ করব মাইনাস 2 ইন্টু তাদের মধ্যে কানেকশন আছে কিনা সেটা দেখব।
সো 3 আর 7 এর মধ্যে একটাই কানেকশন আছে, সো আমরা 1 দিব। যদি দুইটা কানেকশন থাকে তখন আমরা এখানে 2 দিব। ওকে, সো সি এ বি এটা দ্বারা বোঝাচ্ছে এটাই যে ওই দুইটা নোডের মধ্যে কয়টা কানেকশন আছে। ওকে, সো 3 আর 7 এর মধ্যে একটাই কানেকশন আছে, এই জন্য 2 টাইমস 1। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে 1। ওকে, সো এখান থেকে রেজাল্ট 1 আসা মানে কি, যে আমরা হচ্ছে 3 আর 7কে যদি সোয়াপ করি তাহলে আমাদের একটা কস্ট কমে যাবে, ঠিক আছে, একটা কাট কমে যাবে বা একটা এক্সটার্নাল কানেকশন কমে যাবে। এটা কি বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সো এই ডেল জি এর ভ্যালু যত বড় হবে তত হচ্ছে আমাদের কাট কস্ট কমতে থাকবে, ঠিক আছে। কিভাবে কমে সেটা আমরা দেখি। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবি দিয়ে বলছে যে আমরা 3 আর 7 এর মধ্যে এই 3 আর 7 যে দুইটা নোড আছে। আচ্ছা, একটা কথা বলি যে আমরা হচ্ছে আসলে প্রত্যেকটা নোডেরই তো মুভিং কস্ট বের করে রাখছি, তাই না? যেমন এখানে D3 যে নোডটা আছে সেটাকে ডান পাশে নিয়ে গেলে আসলে দুইটা কস্ট কমে যাবে, তাই না? বাট আমরা কি শুধু একটা নোটকে অন্য পাশে নিয়ে যেতে পারবো? যেমন এখান থেকে যদি আমরা 3কে সরাই এই পাশে নিয়ে যাই, এই কাজটা কি আমরা করতে পারবো? পারবো না। কিন্তু এটা করলে কিন্তু ইমব্যালেন্সড হয়ে যাবে, এখানে এক পাশে 3টা নোট থাকবে আর এক পাশে 5টা নোট হয়ে যাবে। ওকে, তো আমরা এই কাজটা করতে পারবো না। রেদার আমরা যে কাজটা করতে পারবো দুইটাকে সোয়াপ করতে পারবো, ঠিক আছে। এজন্যই আমাদের শুরুতে প্রত্যেকটা নোটের ইন্ডিভিজুয়াল যে মুভিং কস্ট আছে সেটা বের করতে হচ্ছে, তারপরে দুইটাকে নিজেদের মধ্যে সোয়াপ করার জন্য কতটুকু গেইন হচ্ছে সেটা বের করা লাগতেছে। ওকে, আচ্ছা, সো আমরা এখানে যেটা বের করলাম যে D3 আর D7 এর মুভিং কস্টগুলো বের করলাম, দেন তাদের মধ্যে সোয়াপ করার জন্য কতটুকু গেইন আসবে সেটা পেলাম। ওকে, এই যে গেইন 1 এটা দ্বারা বোঝাচ্ছে আমরা শুরুতে যে পার্টিশনিং ছিল সেখানে যতগুলা কাট পেয়েছি, আমরা যদি 3 আর 7কে সোয়াপ করে দিই তাহলে কাট সংখ্যা একটা কমে যাবে, ঠিক আছে। এই ছবিতে এটাই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে পার্টিশনিংটা ছিল সেখানে। ওকে, কেউ একটু কাউন্ট করে বলেন আমাকে যে ইনিশিয়াল পার্টিশনিংয়ে কয়টা এক্সটার্নাল কানেকশন আছে, ঠিক আছে, বা কয়টা এরকম কানেকশন আছে যেটা হচ্ছে এই কাট লাইন দ্বারা কাট হচ্ছে। ম্যাম 9টা না? হ্যাঁ, 9টা। এই যে এখানে এই কানেকশনগুলো যারা হচ্ছে এই কাট লাইন দ্বারা কাট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাট কস্টকে বোঝায়, ঠিক আছে। সো এখানে শুরুতে আমাদের ইনিশিয়াল যেই পার্টিশনিংটা ছিল সেখানে কাট কস্ট ছিল 9। ওকে, বা 9টা আমাদের এক্সটার্নাল কানেকশন ছিল, ঠিক আছে। এখন আমরা যদি 3 আর 7কে সোয়াপ করার জন্য গেইন পেয়েছি, আমরা ক্যালকুলেট করে দেখেছি যে 1, ঠিক আছে। এই 1 বোঝাবে 3 আর 7কে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে আমাদের কাট কস্ট একটা কমে যাবে, 8 হয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে কিনা সেটা আমরা এখানে দেখি। এই ছবিতে যেটা করতেছে যে হচ্ছে ব্লু কালার দিয়ে, নেভি ব্লু কালার দিয়ে আসলে ডান সাইডের পার্টিশনিংটাকে বোঝাচ্ছে, আর পিঙ্ক দিয়ে হচ্ছে বা সাইডের পার্টিশনিংকে বোঝাচ্ছে। এটা একটু বোঝাটা ঝামেলা, বাট আমরা যদি এইভাবে আঁকি যে আমাদের এটা ছিল ইনিশিয়াল পার্টিশনিংটা, আমরা হচ্ছে 1 এদিকে, 5 এদিকে, 2 6 এরা আগের মতোই আছে, বা 3 আর 7কে ইন্টারচেঞ্জ করে দিয়েছে। এখন 3-এর জায়গায় চলে আসছে 7 আর 7-এর জায়গায় চলে গেছে 3। ওকে, 8, সরি এরা তো ইন্টারচেঞ্জ হয়নি। ম্যাম বলেছি কি পাশাপাশি গুলাই সোয়াপ হবে? না, নট পাশাপাশি। আপনি 3-এর সাথে চাইলে 5 6 8 এদেরকেও কাউকে সোয়াপ করতে পারতেন। আমরা জাস্ট একটা সোয়াপের বিষয়টা দেখতেছি আর কি, ঠিক আছে। ম্যাম কোশ্চেনে কি বলে দেওয়া থাকবে না কোনটা কোনটা সোয়াপ করতে হবে? না, এটা না। আপনারা হচ্ছে পুরা অ্যালগরিদমটা এখনো দেখিনি। এটা জাস্ট অ্যালগরিদমের একটা পার্ট যে আমরা এক্সপ্লেন করতেছি যে একটা পেয়ারকে সোয়াপ করলে কি লাভ হচ্ছে, ঠিক আছে। বাট আলটিমেটলি আপনার যদি অ্যালগরিদমটা এক্সিকিউট করতে হয় তখন আপনার প্রত্যেকটা পেয়ারকে সোয়াপ করার গেইন কত হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। দেন সেখান থেকে বুঝতে হবে যে কোনটাকে সোয়াপ করলে সবচেয়ে বেশি লাভ, দেন আমরা ওটাকে সোয়াপ করবো, ঠিক আছে। এখন আমরা অ্যালগরিদমের পুরা পার্টটা দেখিনি আসলে, এটা জাস্ট একটা পার্ট। পুরোটা দেখলে পরে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, সো আমরা যদি 3 আর 7কে নিজেদের মধ্যে এরকমভাবে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে এখন আমরা যদি হচ্ছে কানেকশনগুলো আবার একটু আঁকি, 1 আর 5-এর মধ্যে ছিল, 1-এর সাথে হচ্ছে 2 5 6 এদের কানেকশন ছিল, 2 5 6। দেন 2-এর সাথে ছিল এরা, এরা আগের মতোই থাকবে, সমস্যা নাই। 3 আর 7কে যেহেতু ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে, সো 3-এর কানেকশন কার কার সাথে ছিল? 6 7 আর 4-এর সাথে, 6 7 আর
4-এর সাথে। 7-এর কানেকশন ছিল 3, 8 আর 4-এর সাথে, 3, 8 আর 4-এর সাথে, আর 4 আর 8-এর মধ্যে একটা কানেকশন ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ক্যালকুলেট করে দেখেন, আমরা যে হচ্ছে সোয়াপ করে দিলাম 3 আর 7-কে, এখন কয়টা এক্সটার্নাল কানেকশন আছে, বা যে পার্টিশনিং এর লাইনটা আছে সে কয়টা লাইনকে কাট করতেছে। একটা কমে গেছে, হ্যাঁ। 8টা আছে তাই না, এখন কিন্তু 8টাই, যে 1 2 3 4 5 6 7 8। ওকে, সো আমরা হচ্ছে কানেকশনগুলো আগের মতো, মানে কার সাথে কার কানেকশন আছে সেটাও আগের মতোই আছে, বাট এখন জাস্ট 3 আর 7-কে আমরা সাইড চেঞ্জ করে দিছি। ওকে, সো সাইড চেঞ্জ করে দেওয়ার কারণে এখন আমাদের কাট কোস্ট হয়ে গেছে 8টা। ওকে, সো এই যে আমরা এক একটা পেয়ারের, আটটা কিভাবে হলো একটু আরেকবার দেখাবেন? এটা মানে কিভাবে হলো বলতে, আমরা এই যে শুরুতে যে ডায়াগ্রামটা ছিল সেখানে জাস্ট 7কে এপাশে নিয়ে আসছি আর 3কে ওপাশে নিয়ে গেছি, এইভাবে করেই হচ্ছে আমরা নতুন ডায়াগ্রামটা আঁকছি। অ্যান্ড নতুন ডায়াগ্রামটা আঁকার ফলে হচ্ছে আমরা কানেকশনগুলো আগের মতোই, মানে ধরেন যে 3-এর সাথে এখানে কার কার কানেকশন ছিল, 6 7 আর 4-এর কানেকশন ছিল, এখানে আমরা সেম জিনিসটাই করছি, 3-এর সাথে 6 7 আর 4-এরই কানেকশন রাখছি। ওকে, কানেকশনগুলো আগের মতোই আছে, বাট 3 আর 7 হচ্ছে জাস্ট এদিক থেকে এদিকে সরে গেছে, তার জন্য যেটা দেখা যাচ্ছে যে আমাদের একটা কাট কমে গেছে, ঠিক আছে। কেন কমলো বলতে পারবেন? এই যে 3 আর 6-এর মধ্যে একটা কানেকশন আছে না, তো আগে 3 আর 6 কিন্তু ডিফারেন্ট দুই দিকে ছিল, এই জন্য এটা একটা কাট কস্টকে বাড়ায় দিয়েছিল, বাট এখন এই 3 আর 7-কে সোয়াপ করার কারণে 3 আর 6 একদিকে চলে এসে এই কানেকশনটা এখানে চলে আসছে, ইন্টারনাল কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য আমাদের কাট কস্টটা একটা কমে গেছে। ওকে, এটা আরেকটু ইন ডিটেল আপনারা দেখবেন, মানে হচ্ছে এটা জাস্ট আমি এটা বোঝানোর জন্য আঁকলাম যে আমরা এক একটা যে দুইটা নোডের মধ্যে সোয়াপ করার জন্য কত গেইন হচ্ছে সেটা যে বের করতেছি, বের করে লাভটা কি, এই গেইনটা কি বোঝাচ্ছে সেটা এক্সপ্লেন করার জন্য এই ছবিটা আঁকলাম। সো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা পেয়ারের মধ্যে সোয়াপিং এর গেইন কত হবে সেই জিনিসটা আসলে আমাদের ক্যালকুলেট করে রাখা লাগে, ঠিক আছে। সো এখানে দেখেন আমাদের যে ইনিশিয়াল পার্টিশনটা ছিল সেখানে কিন্তু এক পাশে 4টা আরেক পাশে 4টা ছিল, সো আপনারা এ পাশের যে এক নাম্বার নোটের সাথে কিন্তু ও পাশের 5 6 7 8 যে কাউকেই সোয়াপ করতে পারেন, তাই না। সো আমরা এখান থেকে কিন্তু সোয়াপিং গেইন 4টা পাবো, 1-এর সাথে 5-এর একবার পাবো, 6-এর একবার পাবো, 7-এর একবার পাবো, 8-এর একবার পাবো, তাই না। সিমিলারলি 2 নাম্বার যে নোড আছে তার সাথেও কিন্তু ডান পাশে যে কোনো 4টার মধ্যে যে কোনো কাউকেই সোয়াপ করা যায়, তাই না। 5 6 7 8 এরকম যে কাউকেই সোয়াপ করানো যাবে। সো টোটালি আমরা এখানে আসলে 16টা পেয়ার সোয়াপের গেইন পাবো, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি জাস্ট গেইনটা ক্যালকুলেট করে রাখতে হবে, মানে ছবি এঁকে দেখানো লাগবে না, 16টা পেয়ারের সোয়াপিং গেইনটা বের করে দেখতে হবে যে এর মধ্যে কোন পেয়ারকে সোয়াপ করার গেইনটা সবচেয়ে বেশি, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে যেমন এখানে বের করে দেখা হয়েছে যে আমরা তো আগের স্টেপে হচ্ছে 3 আর 7-এর মধ্যে দেখছি, তাই না। এখন 3 আর 5-এর মধ্যে যদি আমরা সোয়াপিং গেমটা দেখি তাহলে এটা দেখা যায় যে 3 হয়ে যায়, ঠিক আছে। সো 3 আর 7-কে সোয়াপ করার চাইতে 3 আর 5-কে সোয়াপ করা বেশি কাজের হবে। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের সবগুলা পেয়ারের সোয়াপিং গেমটা বের করতে হবে, বের করে দেখতে হবে কোন পেয়ারের জন্য এই গেমটা সবচেয়ে বেশি, ঠিক আছে। সো আমরা নেক্সট স্টেপে যেটা করব যে এই দুইটাকেই আলটিমেটলি সোয়াপ করব, ঠিক আছে। সবাইকে তো আর আমরা আসলে সোয়াপ করে দেখবো না, 16টা গেইন ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পরে দেখব যে এই 16টার মধ্যে কোন পেয়ারকে সোয়াপ করার জন্য গেইন সবচেয়ে বেশি, তাকেই আমরা সোয়াপ করব, সোয়াপ করে মডিফাইড ছবিটা আঁকবো আর কি। ওকে, সো এরপরে আসলে আরও কিছু স্টেপস আছে, সো এই স্টেপগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। আপনারা হচ্ছে আচ্ছা ওকে, আজকে হচ্ছে কেএল অ্যালগরিদমের এইটুকুই আমরা দেখলাম। আরেকবার একটু রিক্যাপ করি যে আমাদের শুরুতে একটা ইনিশিয়াল পার্টিশনিং চিন্তা করে নিতে হবে। সো সেই ইনিশিয়াল পার্টিশনিং যেটা আমরা চিন্তা করে নিব সেখানে আমরা হচ্ছে শুরুতে যেটা করব যে
পার্টিশনিং করার পরে যেই নোডগুলো আছে প্রত্যেকটা নোডের মুভিং কস্ট বের করে রাখবো, ডি সামথিং যে জিনিসটা বোঝানো হচ্ছে, প্রত্যেকটা নোডের সোয়াপিং মুভিং কস্টটা আমরা বের করে নিব। তারপরে হচ্ছে প্রত্যেকটা পেয়ারের সোয়াপিং কস্টটা বের করব, ঠিক আছে? এইটুকুই থাকুক। এখন আমরা অ্যালগরিদমের আরও বেশ কিছু পার্ট আছে আসলে, সেটা হচ্ছে আমরা নেক্সট দিন দেখব। ওকে, এখন আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়েন।